ওই রুমে যাও, অভ্যাস হোক। আবিরের এই কথায় মনে হলো আমার কলিজাটা কেউ টেনে বের করে এনে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছে। আমি শুকনো গলায় বললাম, অভ্যাস হয়ে গেছে অনেকটা, আর তো দুটো রাত, তোমার একটু কাছাকাছি না হয় থাকি। আবার গলা নামিয়ে বলল, তোমার ইচ্ছা। সারাটা রাত আমি ঘুমাতে পারিনি। ফজরের আগেই বিছানা ছেড়ে উঠলাম। হঠাৎ আবিরের নিষ্পাপ মুখটার দিকে চোখ যেতেই ঝাপসা হয়ে এলো। কি নিষ্ঠুর পৃথিবী! আমি চাইলেও আমার আবিরকে জড়িয়ে চিৎকার করে বলতে পারছি না, আবির আমার খুব কষ্ট হচ্ছে, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও, তুমি আমার কলিজার টুকরা, তোমার উপর শুধু আমার অধিকার, তোমার বুকে শুধু আমিই মাথা রাখবো, ওই উষ্ণ বুকের ভালোবাসাটা শুধু আমার। আমার খুব ইচ্ছে হলো আবিরের বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু আমি পারলাম না। অধিকার হারিয়ে অধিকার দেখানোর মতো বিড়ম্বনা আর নেই। কাল আমার স্বামীর বিয়ে, আমি এখনো জীবিত আছি। আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে প্রায় আমি হারিয়ে নিজের কাছেও খুব অবাক লাগছে। আগে কত রাগারাগি ঝগড়ার সময় মরে যেতে চাইতাম, কিন্তু এবার কেন যেন প্রচন্ড কষ্টে নিজেকে তিলে তিলে মারতে ইচ্ছে করছে। আমি কেন সন্তান ধারণে অক্ষম, সেই শাস্তিটা নিজেকে নিজেই দিতে ইচ্ছে করছে। যদি কোনো রকম বেঁচে যাই, আত্মহত্যার মতো ঘৃণিত কাজ না করে থাকতে পারি, তবে জান্নাতে গিয়ে আমি আমার স্বামীর ভাগ বুঝে নিব। আমার মাথা পাগল হয়ে গিয়েছে, কি সব আবল তাবল ভাবছি। টলতে টলতে রান্নাঘরে গেলাম। আবিরের সব পছন্দের রান্না নিজ হাতে করব, শেষবারের মতো প্রিয় মানুষটার জন্য কিছু করি। আমার সক্ষমতা তো এইটুকুই। রাতে রুমে ঢুকতেই দেখি আবির গলা নামিয়ে ফোনে কথা বলছে। আমাকে দেখেই ফোনটা রেখে দিল। হয়তো হবু বউয়ের সাথে কথা বলছে। আমি বিছানাপত্র নিয়ে যাব। আজ রাতে এই রুমে থাকলে হয়তো আমি হার্ট অ্যাটাক করে মরেই যাবে। আবিরের মুখটা আমার জন্য বিষ হয়ে গেছে। ওই চোখের এবং মুখের মায়ায় আমি হাজারবার মরে যাই। আমাকে যেতে দেখে আবির বলল, কোথায় যাও? আমি হাসার চেষ্টা করে বললাম, যেখানে আমার থাকার কথা। আবির বলল, আমার ঘুম আসছে না, অনেকদিন তোমার সাথে কথা হয় না ঠিক মতো। আজকে রাত্রে আমরা গল্প করেই কাটাই, কি বলো? কি নির্মমতা, তাই না? পৃথিবীর কোনো মেয়েরই হয়তো আজকে গল্প করে কাটাতে ইচ্ছে করবে না, মুখটাও দেখতে চাইবে না, কিন্তু আমি ওই যে পাগল অন্ধের মতো ভালোবাসি, আর প্রতিবারই হেরে যাই। তাই আজকেও আবিরের আবদার ফেলার শক্তি আমার হলো না। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, এমন আবদার হয়তো এটাই শেষ। ফিরাই কি করে বলো? আবির আমার কথায় কোনো উত্তর না দিয়ে বলল, জানো মেয়েটা না ভারী মিষ্টি, মায়াময় চেহারা, তোমার সাথে খানিকটা মিল আছে, তোমার মতো শান্তও বটে। কেন যেন এতজনের মাঝে আমি তোমারই মতো একজনকে খুঁজে পেয়েছিলাম। এটাও একটা ভালোবাসা। আমি মুচকি হেসে বললাম, ভালোবাসা তো এমনই, কিন্তু আমার মতো অপয়া যেন না হয়। আমার এই কথায় কথায় আবির খুব রেগে গেল, খুব বিরক্তি নিয়ে বলল, আজকের এই দিনটার জন্য তুমি দায়ী। তুমি নিজের হাতে তোমার কপালে দুঃখ টেনে নিয়ে এসেছো। আমি চোখের পানি মুছতে মুছতে বললাম, আমিই দায়ী, আমি অপয়া। আবির আরো রেগে গিয়ে বলল, দেখো মীরা, আমি জানি সন্তান না হওয়ার সামাজিক আর পারিবারিক চাপটা তুমি নিতে পারছিলে না, কিন্তু কথায় কথায় ঝগড়া হলেই নিজেকে হেয় করো কেন, ছোট করো কেন? তুমি তো আমাকে বারবার বিয়ের কথা বলেছো, এখন তুমি এরকম করছো কেন? শেষবার যখন ঝগড়া হলো তুমি চিৎকার করে বললে আমি যেন বিয়ে করি, আর না হয় তোমার মরা মুখ দেখি। তোমার মরা মুখ দেখতে চাই না, তাই আমি এত কিছু। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আবিরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকলাম আর বললাম, তুমি কেন বুঝলে না আবির, কোনটা আমার মনের কথা আর কোনটা মুখের কথা? আবির চোখের পানি আড়াল করে বলল, সব সময় বুঝে নেওয়ার দায়িত্বটা কি শুধু আমারই ছিল? তুমি তো বুঝতে পারতে আমার মনের অবস্থা, কিন্তু না, তুমি সব সময় আমাকে প্রেসারাইজ করেছো। আবিরের গলা জড়িয়ে রেখে কাঁদতে কাঁদতে বললাম, তুমি বুঝোনি, আমি মানসিক কষ্ট নিতে না পেরে তোমার উপর রাগ ঝাড়তাম শুধু। কিন্তু এটা আমার অন্যায় ছিল, আমি আমার ভুল বুঝতে পারছি, কিন্তু এই ভুলের শাস্তি এতটা নির্মম হবে এটা আমি ভাবতেও পারিনি। আবির তার গলা থেকে আমার হাতটা ছাড়িয়ে বলল, কিন্তু তোমার বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেছে, এখন আর কিছুই করার নেই। আমি ঢুকরে ঢুকরে কাঁদতে থাকলাম। আমার মনে হলো আমি আবিরের পা ধরে অনুরোধ করি যেন সে বিয়েটা না করে, কিন্তু পারলাম না। মনে হলো যে যেতে চাইছে তাকে আটকে রাখা বোকামি, আর তাছাড়া সত্যিই তো আমি আবিরকে কোনো সন্তান দিতে পারবো না, তাই আমার অনুরোধ করাটাও সাজে না। ফজরের আজান পড়েছে, একটা দুইটা পাখির আওয়াজ ভেসে আসছে। আমি আর আবির দুজনেই মাটিতে হেলান দিয়ে বসে আছি। আমার ঠোঁটগুলো শুকিয়ে চৌচির হয়ে আছে, চোখ দিয়ে রক্ত পড়বে মনে হচ্ছে, এতটা জ্বালা হচ্ছে। মুখ দিয়ে হা করে নিঃশ্বাস নিচ্ছি। আচ্ছা, আমার যতটা কষ্ট হচ্ছে আবিরর কি তার অর্ধেক কষ্টও হচ্ছে না? হলে হয়তো আমাকে একা করতে
পারতো না। আবির উঠতে উঠতে বলল, আমার শেষ একটা অনুরোধ রাখবে? আমি শুকনো গলায় বললাম, রাখবো। আবির আলমারি থেকে একটা ব্যাগ বের করে বলল, আমি জানি তোমার খুব কষ্ট হবে, কিন্তু তবুও আমার জন্য এই শাড়িটা তুমি পরো। মাস 3 আগে কিনেছিলাম। ঝগড়া জাটি অশান্তি সব মিলিয়ে আর তোমাকে দেওয়া হয়নি। আমি চাই আজকে তুমি একটু ভালোভাবে পরিপাটি হয়ে থাকো। সকালে ফুল আসবে বাসর ঘর সাজানোর জন্য। তোমার জন্য বেলি আনতে বলেছি, খোপায় পরো। আমার নতুন জীবনের শুরুতে তোমার সুন্দর মুখখানা দিয়ে শুরু হোক। আমি শুধু বললাম, আবিরের এত নিষ্ঠুর চাওয়া আমার পক্ষে পূরণ করা সম্ভব হবে না। জেনেও আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। ননদের মুখে যতটুকু শুনেছি, ঘরোয়া ভাবে বিয়ে হচ্ছে, শুধু মেয়ের মা বাবা আর এই পরিবারের আবিরের মা বাবা, এই 8-10 জন মিলে আর কি। সন্ধ্যার আগেই বাড়ি ফিরবে। আমিও আমার ব্যাগপত্র গুছিয়ে ফেললাম। আবির আসার পর বউটাকে প্রথম এবং শেষবারের মতো দেখেই চলে যাব এই বাড়ি ছেড়ে। বউকে অসহ্য যন্ত্রণা নিয়ে আবিরের দেওয়া শাড়িটা আর বেলি ফুলের মালা দিয়ে নিজেকে তৈরি করলাম। আমার সাজানো ঘরটা আজকে ফুলের বাসর সেজেছে অন্য কারোর জন্য। কি সুন্দর করে সাজানো। আমার বাসরটা এত সুন্দর হয়নি পালিয়ে বিয়ের সুবাদে। আফসোস আর হতাশা আমাকে আঁকড়ে ধরেছে। পুরো বাসায় আমি একা, সবাই গেছে নতুন বউ আনতে। আমি বসে বসে অপেক্ষার প্রহর গুনছি। সন্ধ্যার পর বাসায় বেল বাজলো। বেলের আওয়াজে আমার শরীর কাঁপতে লাগলো। কোন রকম টলতে টলতে দরজা খুললাম। প্রথমেই আমার ননদ খুব হাসি খুশি মুখে ঘরে ঢুকলো, কিন্তু তারপরে আমার শ্বশুর শাশুড়ি মুখ কালো করে ঘরে ঢুকতে বলল, অলক্ষণী কোথাকার, বলেই হন হন করে চলে গেল। সবার শেষে আবির আসলো। বলে ছোট্ট একটা বাচ্চা মেয়ে, বছর 5 হবে। ননদ আমাকে শুনিয়ে শুনিয়ে বলল, দেখো তো ভাবি, তোমার নতুন বাচ্চাকে তোমার পছন্দ হয় কিনা। আবির হাসতে হাসতে বলল, পছন্দ হতেই হবে, চেহারা মিলিয়ে এনেছি না। দেখ দেখ, একদম মীরার মতো। সবাই বলবে মীরার মেয়ে। আমি কিছুই বুঝতে পারছি না। আমার শরীর তখনও কাঁপছিল থর থর করে। আমি শুধু তাকিয়ে দেখছি, মুখ দিয়ে কিছুই বের হচ্ছিল না। আবির নীলাকে বলল, যাও ওকে ওর রুমে নিয়ে যা। ওরা চলে যেতেই আবির আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস আমার অনুরোধটা রাখার জন্য। আমি ভেউ ভেউ করে কান্না করে দিলাম। আবির আমাকে আরো জোরে জড়িয়ে ধরে বলল, তোমাকে এত কষ্ট দেওয়ার কারণ হলো তোমাকে বুঝালাম যে সবসময় মুখে যা আসে তা বলা উচিত নয়, আর যে কষ্টটা তুমি নিতে পারবে না সেটা কাউকে বলবে না। আর তুমি কাল বলেছিলে না যে আমি তোমাকে বুঝি না, কিন্তু সব থেকে বড় কথা হলো আমার চেয়ে ভালো তোমাকে আর কেউই বুঝে না। আর বুঝি বলেই এমন ভালোবাসার মানুষকে হাতছাড়া করতে পারবো না। আমি আবিরকে জড়িয়ে ধরে রাখলাম শক্ত করে। আবির থেমে আবার বলল, একটা সন্তানের প্রয়োজন ছিল, তাই সন্তান এনেছি। বউ তো আমার আছেই, বাবা মা বুঝে না, কি আর করার, তাই এত কাহিনী করতে হলো। অবশ্য নীলা আমাকে হেল্প করেছে, ওই বাবা মাকে সামলিয়েছে শেষে। বাবা মা তো জানতো আজকে বিয়েই হয়ে যাবে। যাই হোক, ওইসব পরে বলবো। এখন যাও, তাড়াতাড়ি আমার জন্য 1 কাপ চা বানাও আর সুন্দর করে সাজো। তারপর কানের কাছে ফিসফিস করে বলল, চোখে একটু কাজলও দিও। আজকে আমাদের দ্বিতীয় বাসর হবে। পাহাড় সমান ওজন বুক থেকে নামিয়ে সেই বুকের সাথে আমার আবিরকে মিশিয়ে জড়িয়ে রেখেছি পরম মমতা। তাকে বক্ষ মাঝে রাখবো, ছেড়ে যেতে দিব না। গল্পটার এখানেই সমাপ্তি হলো। গল্পটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। বাস্তব জীবনের ঘটনা এবং গল্প শুনতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।